আজকের ভিডিওতে রমজান স্পেশাল ৬টি ইফতার রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটিতে থাকছে আলুর বল, আলুর পাকোড়া, ডিমের জালি কাবাব, আলুর চপ, আলু ও নুডলসের স্ন্যাক্স, আরও থাকছে পারফেক্ট বেগুনের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে। তাহলে চলুন একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করি। রমজান স্পেশাল ফুলকো ফুলকো বেগুনি। ইফতার টেবিলে মোস্ট একটি ড্রাই আইটেম হচ্ছে বেগুনি। বেগুনি তৈরি করতে গেলে কারো বেগুনি ফোলে না বা ফুললেও অনেক সময় ক্যাতকেতে হয়ে যায়, তাদের জন্য থাকছে অসংখ্য টিপস সহ আমার আজকের এই রেসিপি। গোপন ইনগ্রিডিয়েন্টস সহ শেয়ার করেছি আজকের পারফেক্ট বেগুনি রেসিপি। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। এখানে আমি দুটি লম্বা সাইজের বেগুন চিকন সাইজ করে কেটে নিয়েছি, আর বেগুনগুলো সরাসরি পানিতে রেখেছি, তা না হলে কালো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। লবণ পানিতে এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে বেগুনগুলো সফট হয়ে যায় আর খুব সুন্দরভাবে কুক হয়। বেগুনগুলোকে এমন পুরুতে কেটে নিতে হবে, খুব বেশি মোটা বা খুব বেশি চিকন হবে না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এ পুরুতে সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি। এগুলোকে একপাশে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, আর অবশ্যই বেসনটাকে চেলে নিতে হবে, এর ভেতরে যেন কোনো দলা বা লাম্পস না থাকে। বেসনটা চেলে নেওয়া হয়ে গেলে এরকম যে দলা বা দানা বের হবে সেগুলোকে আমি ফেলে দিব। বেসন চেলে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিয়েই আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। এগুলোকেও এখন খুব ভালোভাবে চেলে নিতে হবে। পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য এই উপকরণগুলোকে অবশ্যই চেলে নিতে হবে, আর এটা বাদ দেওয়া যাবে না কোনোভাবেই। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লবণ, আদা ও রসুন বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখানে শুকনো ভাজার জিরা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে বাটাটা ছিল, আমি বাটাটাই দিয়ে দিয়েছি। এখন এখানে কিছু পানি অ্যাড করে দিব আর একটি মিশ্রণ তৈরি করে নিব। অল্প অল্প পানি অ্যাড করে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। এখানে টোটাল পানির পরিমাপটা বলে দেওয়া একটু মুশকিল, কারণ বিভিন্ন ধরনের বেসন বিভিন্ন রকমের হয়ে থাকে, বেসন অনুযায়ী পানি কম বা বেশি লাগতে পারে। একটু ভালোভাবে এর ঘনত্বটা খেয়াল করলেই হয়ে যাবে। এখানে আমি আবারও কিছু পানি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এটাকে প্রায় 7 মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে। যত ভালোভাবে এটা সময় নিয়ে ফেটানো হবে, বেগুনিটাও তত পারফেক্ট হবে। পারফেক্ট বেগুনির জন্য প্রথম ধাপ হচ্ছে সব উপকরণ ভালোভাবে চেলে নেওয়া, আর দ্বিতীয় ধাপ হচ্ছে এই বেসনের ব্যাটারটি খুব ভালো মতো সময় নিয়ে ফেটিয়ে নেওয়া। বেসন খুব ভালো মতো গুলানো হয়ে গেলে সবশেষে এখানে অ্যাড করে দিব 1/2 চামচ বেকিং পাউডার, আর এটা শেষের দিকে অ্যাড করে দিতে হবে ভাজার ঠিক আগ মুহূর্তে। 2 মিনিট আগে এটা দিয়ে ভালো মতো গুলে নিব। বেসনের এই ব্যাটারটি এখন পারফেক্টভাবে রেডি। আর কিভাবে বুঝবেন যে এটা একদম গোলানো হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেসনের এই গোলার মধ্যে একটি আঙ্গুল দিয়ে ডিপ করে দেখে নিতে হবে। দেখুন আঙ্গুলের মধ্যে খুব সুন্দরভাবে বেসনটি কোট হয়ে গেছে। এখন এর মধ্যে বেগুন কোট করে ভেজে নিতে হবে। আমি আগে থেকে যে পানিতে রেখেছিলাম বেগুনগুলো, সেগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে একটি স্ট্রেনারে কিছুক্ষণ রেখে দিলে পানিগুলো ঝরে যাবে, অথবা আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন। অর্থাৎ বেগুনের গায়ে যেন পানি লেগে না থাকে, তাহলে খুব ভালোভাবে বেসন কোট করা যাবে। এখন আমি বেসনের এই ব্যাটারটিতে একটি বেগুন এভাবে কোট করে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিব। আর বেগুনি তেলের মধ্যে ছাড়ার আগে অবশ্যই তেল খুব ভালোভাবে হিট করে নিতে হবে। এরপর মিডিয়াম আঁচে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। তো তেল আমি খুব ভালোভাবে হিট করে নিয়েছি। একটি বেগুনি ছেড়ে দেওয়ার পরে এভাবে চামচের সাহায্যে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। একটি বেগুনি যখন ফুলে আসবে তখন আমি আরেকটি দিয়ে দিব। এভাবে করে পর্যায়ক্রমে বেগুনি দিয়ে ভেজে নিতে হবে। বেগুনিগুলো প্রথমে হাই হিটে ফুলিয়ে নিতে হবে, এরপরে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে
6 থেকে 7 মিনিট খুব ভালো মতো ভেজে নিতে হবে লো আঁচে। শেষের দিকে আঁচটা লো করে নিয়ে বেগুনি ভাজাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এভাবে ভেজে নিলে বেগুনিগুলো অনেক মুচমুচে হয়। তো আমার এই বেগুনিগুলো সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব। আর এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিব। প্রত্যেকটি বেগুনি ভাজার সময় একই সময় নিয়ে ভাজতে হবে, তাহলে সবগুলো বেগুনি হবে কুড়মুড়ে মুচমুচে। বেগুনিগুলো ভাজতে ভাজতে পুরোটাই ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখুন কতটা মুচমুচে ও ফুলকা আছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে বেগুনিগুলো। আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের একটির পর একটি। আর এই বেগুনিগুলো 1.5 থেকে 2 ঘন্টা এরকমই ফুলকো ও মুচমুচে থাকবে। শুধুমাত্র আলু দিয়ে এরকম মুচমুচে পাকোড়া ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আজ আমি শেয়ার করব খুবই মুচমুচে আলু পাকোড়া। আর এই পাকোড়াগুলো সারাদিনই থাকবে এরকমই মুচমুচে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই পাকোড়াগুলো। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আলু পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। একটি পিলারের সাহায্যে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবেন। আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে আমি লম্বা সাইজ করে কুচি কুচি করে কেটে নিব। চেষ্টা করবেন বটি বা নাইফ দিয়ে এরকম করে কেটে নিতে। দেখুন আমি কিভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। আর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্ট্রেনারের উপরে রেখেও পানিটা ঝরিয়ে নিতে পারেন। আলুগুলোর পানি ঝরানো হয়ে গেলে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এগুলো দিয়ে দেওয়ার পরেই আলতো হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আলতো হাতে মেখে নিতে হবে, চাপ প্রয়োগ করা যাবে না। এখানে লবণ দেওয়া আছে, বেশিক্ষণ মাখলে পানি ছাড়বে। আর এগুলো মেখে নেওয়ার পরপরেই কিন্তু ভেজে নিতে হবে, দেরি করা যাবে না। এগুলোকে এভাবে হাতের সাহায্যে নিয়ে জাস্ট এভাবেই তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে চাপ প্রয়োগ করে গোল করা যাবে না, তাহলে সাইজটা ভালো আসবে না। তো তেল ভালোভাবে গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর এই আলু পাকোড়াগুলো দেওয়ার পরে উল্টাপাল্টা করা যাবে না। 2 মিনিট এভাবেই রেখে দিতে হবে, কারণ দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে এগুলো খুলে যেতে পারে। আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আঁচটাকে রাখতে হবে। তো দেখুন পাকোড়াগুলো উল্টাপাল্টা করে আমি ভেজে নিচ্ছি। প্রথমে 2 মিনিট লেগেছে, তারপরে আমি উল্টে দিয়েছি, পরে আরও 2 মিনিট উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি। মোট 4 মিনিটে কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর অনেক মুচমুচেও হয়েছে। তেল ঝরিয়ে আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি বাদবাকি পাকোড়াগুলোও ভেজে নিয়েছি। দেখলেন তো শুধুমাত্র আলু দিয়ে কত সুন্দর পাকোড়া তৈরি করা যায়। পাকোড়াগুলো দেখেই হয়তো বুঝে ফেলেছেন কতটা মুচমুচে, আমাকে আর বলে বোঝাতে হবে না। আর এই পাকোড়াগুলো সারাদিনই থাকবে এরকমই মুচমুচে। আমি আপনাদেরকে একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি। দেখুন কেমন কুড়মুড়ে একদম গুঁড়ো হয়ে গেছে। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। মাছ মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, এবার একটু ডিফারেন্ট ওয়েতে ডিমের কাবাব তৈরি করে দেখুন। আজ আমি ডিমের জালি কাবাব রেসিপি শেয়ার করব। ইফতারে এই কাবাবগুলো রাখলে নিমিষেই শেষ হয়ে যাবে, সবাই তো কাড়াকাড়ি করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপি দেখে আসি। এখানে আমি ডিমের কাবাব তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2টি ডিম ও একটি বড় সাইজের আলু। আলুর পরিমাণটা কম নেবেন, ডিমটা অবশ্যই বাড়িয়ে নেবেন। আপনারা চাইলে এখানে 3 থেকে 4টি ডিমও নিতে পারেন। আমি 2টি ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি।
এখন আমি আলুটিকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, বড় কোনো গোটা বা দানা থাকে না। যেহেতু ডিমের কাবাব, এজন্য এখানে ডিমের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো আলুটি এখানে গ্রেট করা হয়ে গেছে দেখুন। এখন আমি ডিম দুটোকেও গ্রেট করে নিব। আপনারা চাইলে ডিমটিকে একটি নাইফের সাহায্যে ছোট্ট ছোট পিস করে কেটে নিতে পারেন, সেটাও ভালো লাগে। খাওয়ার সময় দাঁতে ডিমের টুকরোগুলো বাজে, খেতে কিন্তু ভালো লাগে। তো আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। দুটো ডিমই এখানে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন গ্রেট করা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এগুলোর মাঝখানে এখন আমি কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটাও ভালো আসে আর এটাকে ফ্রোজেন করেও রাখা যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া। আমি আগে এখানে কাঁচামরিচ দিয়েছি, এজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ থেকে কম লবণ দিয়েছি। সবশেষে এখানে আমি বেসন দিয়ে দিব 1/3 কাপ। এখানে বেসনটা আমি ভেজে নিয়েছি। অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কাঁচা বেসনটা দিলে এর গন্ধটা ভালো আসে না। এখানে মোটামুটি সব কিছু অ্যাড করা হয়ে গেছে। এখন সবগুলোকে ভালোভাবে আলতো হাতে মেখে নেব। এখানে প্রথমের দিকে একটু শুকনো লাগলেও মাখতে মাখতে এটা সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। আর আপনাদের যদি মনে হয় যে ডোয়ে পরিণত হচ্ছে না, তখন চাইলে 1 থেকে 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিতে পারেন। এখানে আমার পানি দেওয়ার প্রয়োজন হয়নি, এমনিতে এটা মুঠোবন্দি হয়ে যাচ্ছে। দেখুন যখন এটা এভাবে দলা পাকানো যাবে, তখন বুঝে নিতে হবে যে এটা রেডি। এখন হাত পরিষ্কার করে ধুয়ে এখান থেকে সামান্য ডিমের মিশ্রণ নিয়ে আমি গোল আকারে শেপ দিয়ে দিব। চপের শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। তো দেখুন আমি বড় বড় করে চপগুলো তৈরি করে নিব। এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে মসৃণ একটি চপের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন কোথাও ফাটল বা ক্র্যাক নেই, আর দেখতেও কত সুন্দর লাগছে ডিমগুলোর কারণে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। এভাবেই কাবাবগুলো সবগুলো আগেই রেডি করে নেবেন, এরপর ফ্রাই করতে যাবেন। এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চিমটি লবণ। এরপর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এই মিশ্রণের মধ্যে আমি তৈরি করে রাখা কাবাবটি দিয়ে উল্টাপাল্টা করে ডিমের মিশ্রণ লাগিয়ে নিব। এরপর সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে হিট করে নিতে হবে। এরপর মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর এই ডিমের মিশ্রণ লাগিয়ে সরাসরি কাবাবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পরে এভাবে ডিমের মিশ্রণ হাতের সাহায্যে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। যেহেতু বলেছি এটা জালি কাবাব, এজন্য এখানে জালি ক্রিয়েট করতে হবে। এভাবে করে ডিমের মিশ্রণ ছিটিয়ে দিলে অসংখ্য জালি ক্রিয়েট হবে। আর এগুলো যে দূরে যে পড়ছে এতে কোনো সমস্যা নেই। চামচের সাহায্যে এগুলোকে নিয়ে আবার এক জায়গায় করে দিলে একটি কাবাব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। একটি কাবাব এভাবে তৈরি হয়ে গেলে এটাকে উল্টিয়ে দিচ্ছি আর উল্টিয়ে দেওয়ার পরে এর পাশে আবার আরেকটি কাবাব ছেড়ে দিব। এভাবে একটি রেডি করে নেওয়ার পরে আরেকটি দিতে হবে। এইভাবে করে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি আর এগুলো ফ্রাই করতেও বেশি সময় লাগে না, যেহেতু ভিতরে ডিম আলু কুক করাই আছে। শুধুমাত্র বাহিরে ফ্রাই করে নিতে যতটুকু সময় লাগে 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিলে হয়ে যাবে। আর এই কাবাবগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। তো বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, মাছ মাংসের কাবাব থেকে কিন্তু কম যায় না। আর আমি এখানে দেখিয়ে দিলাম, একটুকু স্কিপ করিনি। এটা ভাজতে কতটা সময় লাগে আপনারা দেখেই বুঝে নিন। প্রিয় দর্শক, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো এগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই কাবাবগুলো এতটা মজার হয়, আমি শুধু বললেই বুঝতে পারবেন না, অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে হবে। রমজান স্পেশাল একটি ইফতার রেসিপিটি দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। অল্প কিছু আলু ও নুডলস দিয়ে তৈরি এই নাস্তাটি ইফতার প্লেটে রাখলে ইফতার প্লেটের সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলবে।
ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। নাস্তাটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুটি বড় সাইজের আলু। আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে। এগুলোকে এখন ম্যাশ করে নিব। এমনভাবে ম্যাশ করে নিতে হবে যেন আলুর ভিতরে কোনো বড় গোটা বা দলা না থাকে। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে কাজটি করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেটা দিয়ে পারেন সেটা দিয়ে করে নেবেন। আলুগুলো খুব ভালো মতো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা, 2 থেকে 3টি মরিচ কুচি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া মরিচটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলসের 1 প্যাকেট মশলা। নাস্তাটি যেহেতু নুডলস দিয়ে তৈরি করব, এজন্য এখানে আমি নুডলসের মশলাটাও ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। খেয়াল রাখতে হবে আলুগুলো যেন নরম না হয়ে যায়, শক্ত শক্তভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু ময়দাটাও ব্যবহার করতে পারেন বাইন্ডিংয়ের জন্য। এটাও এখন খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে একপাশে রেখে দিচ্ছি। এখানে আমি একটি লিকুইড ব্যাটার তৈরি করব, এই জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আবারও এখানে 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র লবণ দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখুন, এই লিকুইড ব্যাটারটি পরবর্তীতে কোটিংয়ের জন্য ব্যবহার করব, এই জন্য এটাকে আগে থেকে রেডি করে রাখছি। এই ব্যাটারটি খুব বেশি ভারী কিংবা খুব বেশি পাতলা হবে না। আশা করছি দেখেই বুঝতে পারছেন কীরকম পর্যায়ে থাকবে। এটা গুলে নেওয়া হয়ে গেছে, এটাকেও এখন আমি একপাশে রেখে দিচ্ছি। এরপরে এখানে লাগবে নুডলস। আমি কিছু নুডলস এখানে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এরকম একেবারে গুঁড়ো করে নিতে হবে। এটাকেও আমি আরেক পাশে রেখে দিচ্ছি। এখন আমি আগে থেকে যে আলুর ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প লেচি কেটে আমি নাস্তাটি তৈরি করে নিব। এজন্য সামান্য পরিমাণে তেল হাতে আমি নিয়ে নিয়েছি। নাস্তাগুলো আমি হাতের সাহায্যে শেপ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, লম্বাটে বা গোল। তবে আমি গোল বা লম্বা করব না। দেখুন, আমি 3 কোণা শেপে তৈরি করে নিব। এজন্য দেখুন 2 হাতের সাহায্যে কিভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন, আহামরি কিছুই না। এই নাস্তাটির এই শেপটা আমার কাছে খুবই ভালো লাগে, দেখতেও আকর্ষণীয় লাগে। তো দেখুন, একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে, ঠিক এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। নাস্তাটি তৈরির প্রথম পর্যায়ের কাজ শেষ। এরপরে এগুলোকে কোটিং করে নিব। কোটিং করে নেওয়ার জন্য আমি আগে থেকে যে ময়দার লিকুইড ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সরাসরি নাস্তাটি এর মধ্যে কোট করে নিব। 2 পিঠে ভালোভাবে ময়দার ব্যাটার দিয়ে কোট করে নিচ্ছি। দেখুন, এটা চামচ দিয়ে করবেন তাহলে খুব সুবিধা হবে। আর যদি হাতের সাহায্যে কোট করতে যান তাহলে হাতে ময়দার ব্যাটার লেগে যাবে। পরবর্তীতে নুডলসের সাথে করতে গেলে অনেক ঝামেলা হবে। সরাসরি আমি দিয়ে দিচ্ছি এই নুডলসের উপর। নুডলসের গুঁড়াগুলো খুব ভালোভাবে এই নাস্তাটার উপরে কোট করে নিতে হবে। হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে। আমি দেখুন প্রথমে বেশি করে দিচ্ছি তা বলে এই না যে বেশি লাগবে। ঝরিয়ে দিয়ে নাস্তাটি পছন্দ মতো কোট করে নেবেন। এত বড় সাইজের এই কয়টি নাস্তা তৈরি করে নিতে আমার এখানে 2 প্যাকেট নুডলস লেগেছে। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। তো দেখুন আমি কিভাবে চেপে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এভাবেই সবগুলো তৈরি করে নিব। এগুলো তৈরি করার সময় একটু নরম মনে হলেও নুডলসের এই প্রলেপটা দেওয়ার পরেই হালকা শক্ত হয়ে আসবে, ভাজতে আর কোনো প্রবলেমই হবে না। তো দেখুন আমি সবগুলো এভাবেই কোট করে নিয়েছি। এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। অবশ্যই হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, কারণ ভিতরের আলুর পুরটা আগে থেকে সেদ্ধ আছে, শুধুমাত্র উপরটা কুক হতে যতটুকু সময় লাগে। এই নাস্তাগুলো ভেজে নিতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে, খুব বেশি সময় লাগে না। খুব সুন্দর একটি কালার আসা পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব। নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয়। এই নাস্তার একটি পিস যদি আপনারা ইফতার প্লেটে রাখেন, ইফতার প্লেটের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। নাস্তাগুলো উপর থেকে হবে ক্রিস্পি আর ভেতরটা হবে অনেক নরম সফট। 1 থেকে 1.5 মিনিটের মতো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো নাস্তাগুলোকে ভেজে নিব।
প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। দেখুন নাস্তাগুলোতে কত সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিব। সবগুলো নাস্তা আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, আর একটি নাস্তা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখতে তো অসাধারণ লাগছে এই লুকটা, শুধু দেখতেই লোভনীয় না, খেতেও অসম্ভব মজার ছিল। উপর থেকে নুডলসের কুড়মুড়ে স্বাদ আর ভেতরে আলু চপের, এই দুইটা মিলিয়ে একটি নাস্তা তৈরি হয়েছে। বলা যায় দুইয়ের ভিতরে এক আর কি। বেসন দিয়ে তো অনেক আলুর চপ খেয়েছেন, এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন। আজ আমি খুবই সহজে কম খরচে আলুর চপ তৈরি করে দেখাবো, সেটাও ইফতারির আগে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন এগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে আলুগুলো গ্রেট করে নিলে এখানে কোনো মোটা বড় দানা থাকে না, আর এভাবে আমার কাছে সুবিধা মনে হয়। আপনাদের কাছে যেরকম সুবিধা মনে হয় সেভাবেই করে নেবেন। আপনারা চাইলে এখানে একটি ডিম এভাবে গ্রেট করে দিতে পারেন, তবে এটা আলুর চপ, আমি শুধু আলু দিয়ে এই চপটা তৈরি করব। আলুগুলো খুব সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এটা টোটালি অপশনাল। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, হাফ চামচ দিয়েছি গুঁড়ো মরিচ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো দিয়ে দিবেন। এখন সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। এখানে চাপ প্রয়োগ করে মাখলেও কোনো সমস্যা নেই। তো আমি দেখুন হাতের সাহায্যে কিভাবে চেপে চেপে এভাবে মেখে নিচ্ছি, ঠিক যেভাবে আলু ভর্তা করে আমি এভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখন হাত পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এখান থেকে কিছু ডো নিয়ে আমি আলুর চপের শেপগুলো দিয়ে দিব। এভাবে বলের মতো গোল করে এরপরে একটু চেপে দিলে সুন্দর চপের শেপ দেওয়া যাবে, আর এভাবে সবগুলো রেডি করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে একটি চপ তৈরি করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এগুলোকে এখন ভাজার জন্য চলে যাব। ভাজার জন্য আমি এখানে একটি ডিম ফাটিয়ে নিয়েছি, আর এই ডিমের মিশ্রণের ভিতরেই আলুগুলোকে কোট করে সরাসরি তেলে ছেড়ে দিব। তেলে দেওয়ার আগে অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তবে এখানে আপনারা ডিমের ভিতর কোট করে দেওয়ার পরে বিস্কুটের গুঁড়ার মধ্যেও কোট করে দিতে পারেন, সেটাও দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আমি শুধু ডিমের মধ্যে কোট করে দিয়ে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, ভেতরে সবগুলো উপকরণ সেদ্ধ করাই আছে, শুধুমাত্র বাহিরের আবরণটা ভাজতে যত সময় লাগবে 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। দেওয়ার পরে 1 মিনিট পরে আমি এই সবগুলোকে উল্টে দিব। এভাবে উল্টাপাল্টা করে আমি সবগুলো ভেজে নিব। তো বেসন দিয়ে সব সময় না তৈরি করে এভাবে একটু ভিন্ন টাইপের তৈরি করে দেখবেন, সবাই পছন্দ করবে। আর এই চপগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না, অর্থাৎ ডুবো তেলের প্রয়োজন নেই, সামান্য তেল দিয়ে এগুলো ভেজে নেওয়া যায়। আমি যতটুকু তেল দিয়েছি এর চেয়ে কমেও কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। আর এগুলোকে দেখুন উল্টাপাল্টা করতে করতে কিন্তু খুব সুন্দর ফুলে এসেছে। তো বাসায় অবশ্যই একদিন এইভাবে ডিমের চপ ট্রাই করবেন। এই চপগুলো ইফতারিতেও খাওয়া যায়, আবার ভাতের সাথেও কিন্তু বেশ মজা লাগে। তো এগুলোকে উল্টাপাল্টা করতে করতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন এভাবে হলে কিন্তু নামিয়ে নিতে হবে। এখানে আমি যতগুলো চপ তৈরি করেছিলাম সবগুলো এক ব্যাচেই ভেজে নিয়েছি। এগুলোকে এখন নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে। আলু সেদ্ধ করা থাকলে ঝটপট ইফতারের আগে মাত্র 10 মিনিটে এভাবে চপগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখেই তো নিলেন কত সহজ এগুলো তৈরি করা। আমি একটি ভেঙে দেখাচ্ছি, জাস্ট এর ভেতরটা দেখুন। শুধুমাত্র আলু দিয়ে তৈরি পটেটো বলস। রান্নাটা এত বেশি সোজা আর এত মজা, আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আজ আমি দুনিয়ার সবথেকে সহজ স্ন্যাক্স রেসিপি শেয়ার করব।
আলুর তৈরি এই বলগুলো খেতে যে এতটা মজা আপনারা আমার মুখের কথায় বিশ্বাসই করবেন না। এজন্য আপনাদেরকে তৈরি করে খেয়ে দেখতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি ছোট বড় ৫টি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি ঝুরি করে কেটে নিব। এগুলোকে ঝুরি করার সময় সরাসরি আমি পানিতে রাখবো। এজন্য একটি বাটিতে পানি দিয়ে এর উপর এই গ্রেটারটা বসিয়ে দিচ্ছি। আর গ্রেটারের যে পাশটা ছোট ছিদ্র আছে সে পাশ দিয়ে আমি এগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও খুব কুচি করে কেটে নিতে পারেন। এই আলুগুলো যত মিহিভাবে কুচি করতে পারবেন তত সুন্দরভাবে বলগুলো তৈরি করে নেওয়া যাবে। তো দেখুন আমি এভাবে কুচি করে নিচ্ছি এই গ্রেটারের সাহায্যে। এভাবেই আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে মুঠোবন্দি করে এভাবে চেপে চেপে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্ট্রেনারেও রেখে দিতে পারেন। তো সবগুলো আলু আমি এভাবে চেপে চেপে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন কতটা ঝুরঝুরে। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে, এর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যাবে না। এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। প্রথমের দিকে মনে হবে মাখানো যাচ্ছে না, আর এগুলো দিয়ে কিভাবে বল তৈরি হবে এত শুকনো অবস্থায়। কিছুক্ষণ পর মাখতে মাখতে দেখবেন এগুলো থেকে পানি ছাড়বে, তখন ইজিভাবে এগুলো থেকে বল তৈরি করা যাবে। দেখুন এমনিতেই দলা বেঁধে আসছে। এখন এখান থেকে আমি অল্প পরিমাণে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিব। তো এভাবে চাপ দিলে দেখুন পানি বের হচ্ছে। এভাবেই চেপে চেপে বলটা তৈরি করে নিতে হবে। ঠিক যেভাবে আমরা চেপে চেপে নাড়ু বানিয়ে নিই ঠিক সেভাবেই এক হাত দিয়ে আমি এভাবে চেপে চেপে গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। বলগুলো তৈরি করে নেওয়া খুবই ইজি। এভাবেই একটু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে সুন্দর বল তৈরি হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। এগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর মিডিয়াম আঁচে এগুলোকে ছেড়ে দিব। তেলের মধ্যে দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই নাড়াচাড়া করা যাবে না, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করা লাগবে। আর সাথে সাথে যদি নাড়াচাড়া করা হয় তাহলে ভেঙে যেতে পারে। এজন্য কিছুক্ষণ পর এগুলোকে উল্টাপাল্টা করে দেখবেন। দেখুন আমি কত আলতোভাবে এগুলোকে উল্টাপাল্টা করে দেখছি আসলে ভেঙে যাচ্ছে কিনা। তো 4 মিনিট পর দেখুন কত ইজি হয়ে গেছে এগুলোকে নাড়াচাড়া করা। এখন অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নিতে আমার মোট সময় লেগেছে 6 মিনিট। তো দেখুন এগুলো খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। শুধু দেখতেই না, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আর দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে। আর হ্যাঁ, তৈরি করলে অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন, তা না হলে কিন্তু পস্তাতে হবে, নিমিষেই শেষ হয়ে যাবে। তো আমার এই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।